বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বোর্ডে আচ্ছা, আমাদের আজকে আমরা পঞ্চম অধ্যায়ের তাড়িৎচুম্বক আবেশ ও তড়িৎ প্রবাহ এই চ্যাপ্টার পড়ব আমরা। আমাদের আজকের পাঠ, আমাদের একটা রিভিউ ক্লাস, মানে আমাদের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ক্লাস আমাদের শেষ হয়ে গেছে। আমরা আজকে আবার পূর্বের অধ্যায়গুলো একটু জাস্ট সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। তো আজকে আমরা পড়ব হচ্ছে তাড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সমাধান। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমি এই চ্যাপ্টার সম্বন্ধে, সৃজনশীল প্রশ্ন শুরু করার আগে এই চ্যাপ্টার সম্বন্ধে জাস্ট একটু ধারণা নিয়ে নিব। প্রথম থেকে যা আমরা এই চ্যাপ্টার আমরা দেখেছিলাম, পড়েছি, কিন্তু চ্যাপ্টারের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্বন্ধে একটু জাস্ট ধারণা নিব, এরপর আমরা সৃজনশীল করব। আচ্ছা, তো তাড়িৎচুম্বক আবেশ এই চ্যাপ্টার পড়ার আগে আমরা চৌম্বক ফ্লাক্স কি জিনিস সেটা জানবো। তোমরা সবাই এগুলো জানো এবং সবাই পড়ে এসেছে। আমি যে পড়াগুলো এখন পড়াচ্ছি সবাই পড়ে এসেছে, শুধু সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখব নতুন করে, বা ওই সূত্র দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো হবে। তো চৌম্বক ফ্লাক্সটা কি? বলা হচ্ছে কোনো চার্জ যদি গতিশীল থাকে কিংবা কোনো যদি দণ্ড চৌম্বক যদি থাকে, তাহলে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আচ্ছা, এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে কোনো কল্পনা যদি আমরা করি, ধরো এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হিসেবে হবে, এখানে যদি একটা তল আমরা যদি কল্পনা করি, তাহলে সেই তলের সাথে চৌম্বক ফ্লাক্স জড়িত থাকে। তাহলে বলা হচ্ছে কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। বলা হচ্ছে কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। যেমন আমরা বলতে পারি, মনে করো এটা কোনো তল, এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এর সাথে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপাংশ এই তলের লম্ব বরাবর, এই তলটা হচ্ছে এই অবস্থা আছে, এই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ, চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি। তাহলে চৌম্বক ফ্লাক্স কত হবে? ফাই সমান হচ্ছে বি এ। তার মানে হলো যে এখানে আমরা এই তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল, এই তলটা কিন্তু আছে এভাবে, এই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ যেটা, সেটা হচ্ছে যদি বি হয়, তাহলে ফাই সমান হচ্ছে বি এ। আবার যদি এরকম হয় যে এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এই তলের লম্বের সাথে না থেকে একটু যদি কোণ করে থাকে চৌম্বক ক্ষেত্র, তাহলে তলের লম্বের সাথে কত কোণ করছে? থিটা কোণ। ধরে নিলাম যে এটা তলের সাথে লম্ব বরাবর যদি থাকে, তাহলে চৌম্বক ফ্লাক্সের চৌম্বক ক্ষেত্রের মান এবং এই তলের ক্ষেত্রফলের গুণফলটাকে আমরা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ফাই আমরা নির্ধারণ করতে পারি। কিন্তু যদি চৌম্বক ক্ষেত্রটা যদি তলের সাথে তির্যকভাবে থাকে, তলের ক্ষেত্রফল যদি এ হয় এবং চৌম্বক ক্ষেত্রের মান যদি বি হয়, তাহলে এই তলের লম্ব বরাবর কত হবে? এখানে যে কোণ থিটা তৈরি করছে, তাহলে এই লম্ব বরাবর কত হবে? বি কস থিটা হবে, বি কস থিটা। এই বরাবর তলের লম্ব বরাবর কত হবে? এটা ছিল এইদিকে, আমি দেখাই জাস্ট এইদিকে, তাহলে এই কোণটা করেছে হচ্ছে থিটা কোণ, তাহলে এই বরাবর কত হবে? এটা যদি বি হয় তাহলে এই বরাবর কোণ হচ্ছে বি কস থিটা, এই বরাবর কোণ হচ্ছে বি কস থিটা। তাহলে তখন আমরা লিখতে পারি তলের ক্ষেত্রফল, তখন আমরা ফাই সমান লিখতে পারি তলের ক্ষেত্রফল আর হচ্ছে লম্ব দিকে চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল, তাহলে বি কস থিটা। তাহলে ফাই সমান হচ্ছে এ বি কস থিটা যদি কোণ করে থাকে। সমান আমরা এখানে লিখতে পারি এ ডট বি, এ এবং বি এর ডট গুণফল দিয়ে আমরা চৌম্বক ফ্লাক্স নির্ণয় করতে পারি। তো চৌম্বক ফ্লাক্স তোমরা শিখেছো এর আগেও, আমি জাস্ট একটু ধারণা দিলাম। এখন আমরা দেখব হচ্ছে তাড়িৎচুম্বক আবেশ কি জিনিস। তাড়িৎচুম্বক আবেশ বলা হচ্ছে একটি যদি চৌম্বক যদি গতিশীল হয়, কিংবা একটা তড়িৎবাহী বর্তনী, একটা বর্তনী আছে সেটা যদি গতিশীল হয়, তাহলে অন্য একটা বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচলক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে তাড়িৎচুম্বক আবেশ। তাহলে কি বললাম আবার বলি, যে একটি গতিশীল চৌম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচলক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িৎচুম্বক আবেশ বলে। জিনিসটা কিরকম? জিনিসটা একটু দেখাই। ধরো বলা হচ্ছে
এখানে কিছু তার জড়ানো অবস্থা আছে একটা বোর্ডের উপরে। এখন একটা কার্ডবোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডের উপরে কিছু তার পেঁচানো অবস্থা আছে, এর নিচে একটা, এর সাথে একটা গ্যালভানোমিটার সংযুক্ত করা আছে। গ্যালভানোমিটারের কাজ কি? যে তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করা। আচ্ছা, এখন আমি যদি একটা দণ্ডচুম্বককে যদি আমি দণ্ডচুম্বক, যার এস মেরু এটা বলছি, এন মেরু এটা, যদি আমরা এপাশে নিয়ে আসি, যদি নিয়ে যাই এদিকে, তাহলে এখানে কি হচ্ছে, কিছু পরিমাণ ফ্লাক্স হচ্ছে জড়িত হয়। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে ফ্লাক্স গুলো যায়। তাহলে এর ভিতরে কিছু ফ্লাক্স হচ্ছে জড়িত অবস্থায় জড়িত থাকে, এর ভিতরে কিছু ফ্লাক্স হচ্ছে জড়িয়ে যায়। যত কাছে নিয়ে আসবা, যত কাছে নিয়ে আসবা, তত ফ্লাক্স হচ্ছে এর ভিতর দিয়ে বেশি যাবে। এটার যদি আমি যত কাছে যাব, এর ভিতর দিয়ে ফ্লাক্স হচ্ছে বেশি অতিক্রম করবে। তাহলে দেখা যাবে যে এখানে কিছু বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে চৌম্বক যদি গতিশীল থাকে, তাহলে তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহের এখানে সৃষ্টি হচ্ছে। আমরা পরীক্ষার মাধ্যমে এটা পাই। আচ্ছা, আবার যদি এমন হয় যে একটা বর্তনীকে যদি এরকম একটা বর্তনীকে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই, বর্তনীকে আমরা করতেছি কি সামনের দিকে নিয়ে যাই, বর্তনীকে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই, তাহলে এখানে যদি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তাহলে এখানে তড়িৎ ফ্লাক্সের সৃষ্টি হয়, বা সরি তড়িৎ ফ্লাক্সের সৃষ্টি হয়। এবং এই ফ্লাক্সটা যখন এর ভিতরে জড়ে যায়, তখন এখানে ফ্লাক্সের পরিবর্তন হয়। এই ফ্লাক্সের পরিবর্তনের কারণে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। তখন দেখা যায় যে গ্যালভানোমিটার কাটা হচ্ছে একদিকে বিক্ষেপ দেয়। তাহলে কি বললাম যে তাড়িৎচুম্বক আবেশটা কি, যে যদি একটি চুম্বক যদি গতিশীল অবস্থায় থাকে, বা একটা তড়িৎবাহী বর্তনী যেখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটা কুণ্ডলিতে তড়িৎচালক সৃষ্টি করার পদ্ধতিটা হচ্ছে তাড়িৎচুম্বক আবেশ। এটা তোমরা দেখেছো। আচ্ছা, এখন দেখো এখানে দেখা যাচ্ছে যে চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করে। চুম্বক যখন সামনের দিকে নিয়ে যাচ্ছি বা পিছনের দিকে নিয়ে যায়, চুম্বকটা যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে সেখানে তড়িৎ প্রবাহ মাত্রার সৃষ্টি হবে। আচ্ছা, কেন সৃষ্টি হবে সেটা পরে বলছি। বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে তড়িৎচালক শক্তি উৎপাদন। তড়িৎবাহী বর্তনীর সাহায্যে আমরা কি করতেছি কি, যদি গ্যালভানোমিটার যেটাতে লাগানো আছে সেটাতে যদি নিয়ে যাই, ওখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যদি আমরা নিয়ে যাই, তাহলে সেখানে তড়িৎ ফ্লাক্স জড়িয়ে পড়ে এবং তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের কারণে ওখানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বা তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। আচ্ছা, এই দুইটা যে দণ্ডচুম্বক গতিশীল বা তড়িৎবাহী বর্তনীর গতিশীলতার কারণে যে আমরা তড়িৎচালক শক্তি উৎপন্ন হচ্ছে, সেখান থেকে বিজ্ঞানী ফ্যারাডে দুইটা সূত্র দিচ্ছে। সেই সূত্র দুটো কি, বলা যায় যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্ররেখার মোট সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। বলা হচ্ছে যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে যত কাছে নিয়ে আসবে, তত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে। যত কাছে নিয়ে আসবে ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে, কিংবা যত কাছে নিয়ে যাবা এই ফ্লাক্সগুলো বেশি পরিমাণে এই কুণ্ডলীর ভিতরে জড়াবে। এটা একটা কুণ্ডলী, এর ভিতরে বেশি পরিমাণ জড়াবে। আচ্ছা, বোঝে? তাহলে কি বলছে, অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের সংখ্যা বা ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখন ওই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি, এই কুণ্ডলীতে একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি সৃষ্টি হয় বা আবিষ্ট হয়। এবং যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা ঘটবে। ফ্লাক্সের পরিবর্তন যদি না হয়, তাহলে তড়িৎচালক শক্তির পাশের কুণ্ডলীতে তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে না। এটা হচ্ছে প্রথম সূত্র। আবার দ্বিতীয় সূত্রে বলছে, এই যে তড়িৎচালক শক্তির সৃষ্টি হচ্ছে, এই তড়িৎচালক শক্তির মানটা কত। প্রথমটাতে বলছে কি, যে কি কারণে, কারণটা কি, তড়িৎচালক শক্তির কারণ কি। কারণটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের কারণে তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়। ফ্লাক্সের যখন পরিবর্তন হবে না, তখন তড়িৎচালক শক্তি সৃষ্টি হয় না। আর দ্বিতীয় সূত্রে বলছে, ফ্যারাডে দ্বিতীয় সূত্রে বলছে, এই যে তড়িৎচালক শক্তি সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎচালক শক্তির মানটা কত। সেই তড়িৎচালক শক্তির মানটা হচ্ছে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে, কোন বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, কোন বদ্ধ কুণ্ডলীতে মানে এই কুণ্ডলীতে তড়িৎচালক শক্তির মান বলা হচ্ছে ওই কুণ্ডলীর মধ্যে অতিক্রান্ত ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। তার মানে বলা হচ্ছে এরকম যে, প্রথমে ছিল ধরে নিলাম হচ্ছে ফ্লাক্সের পরিমাণ হচ্ছে φ1, পরবর্তীতে ফ্লাক্সের পরিমাণ টি সময় পরে যদি ফ্লাক্সের পরিমাণ φ2 হয়, তাহলে ফ্লাক্সের পরিবর্তনের হার কত হচ্ছে, φ2 মাইনাস হচ্ছে φ1 ভাগ হলো
এখানে হচ্ছে টি, ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক, ঋণাত্মক মানের সমানুপাতিক। ইপসাইলন মানে তড়িৎচালক শক্তির মান ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। তাহলে এখানে যদি আমরা এটা সমানুপাতিক চিহ্ন উঠে এটা কে আসবে, কে এর মান 1 ওয়েবার যদি হয় তাহলে আমরা লিখতে পারি, এটা যদি পরিবর্তন লিখি ডি ফাই ডিটি, ই সমান হচ্ছে মাইনাস ডি ফাই ডিটি। এটা যদি আমি ক্যালকুলেশন করি, এগুলো তোমরা সবাই শিখেছো মাইনাস, এখানে যদি এন পাক যদি হয় তাহলে এন ডি ফাই ডিটি, আমরা এই সমীকরণটা সমান ই সমান হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি এটা লিখতে পারি। আচ্ছা স্লাইডে যাও। তাহলে কি বলছে যে ওই কুণ্ডলীর মধ্যে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। তাহলে ই সমান হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি। আচ্ছা এখন এই ঋণাত্মক মানটা কেন আসতেছে? ঋণাত্মক মানের কথাটা এই কারণে বলা হচ্ছে যে আমরা লেঞ্জের সূত্র পরে পড়বো, ওখানে বলা হচ্ছে যে ঋণাত্মক মান যে চৌম্বক ফ্লাক্সের যে বিদ্যুৎ তড়িৎচালক শক্তি উৎপন্ন হচ্ছে, সেই উৎপন্ন তড়িৎচালক শক্তিটা ফ্লাক্সের পরিবর্তন হারটাকে বাধা দিচ্ছে, যে কারণে সৃষ্টি হয় সে কারণটাকে বাধা দেয়। তো বলা হচ্ছে যে ওখানে যে চৌম্বক ফ্লাক্সের তড়িৎচালক শক্তির সৃষ্টি হচ্ছে যেটা, সেটা কি করতেছে, ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দিচ্ছে, এই কারণে মাইনাস চিহ্ন নেওয়া হয়েছে। আচ্ছা মাইনাস চিহ্ন হবে দ্বিতীয় সূত্রে। আচ্ছা এরপর দেখো লেঞ্জের সূত্র, তোমরা সবাই এগুলো পড়ে এসছো, জাস্ট আমি একটু ধারণা দিয়ে নিচ্ছি আবার। লেঞ্জের সূত্র কি বলছে যে যে কোনো তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে সেটা যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকেই বাধা দেয়। দেখো এখানে স্লাইডে যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেয়। আমি যখন এ পাশে নিয়ে আসতেছি তখন এখানে কি হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে এবং এখানে কি পরিবর্তন হচ্ছে, যে ফ্লাক্সগুলোকে পরিবর্তন করছে। তার তড়িৎচালক শক্তির মান এই যে ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে বাধা দেয়। তাহলে কি কারণে সৃষ্টি হচ্ছে, এর আনার ফলে এর গতির এই পাশে নিয়ে আসতেছি, এর গতির ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেই কারণটাকে বাধা দেয়। তখন দেখা যায় যে এখানে আমাদের হয় কি যে এখানে এস মেরু আছে, আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটাকে যদি আমরা একটা চুম্বক ধরি তাহলে এখানে এস মেরু সৃষ্টি হবে, এখানে হচ্ছে এন মেরু সৃষ্টি হবে। তাহলে যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে, কি কারণে সৃষ্টি হচ্ছে, নিয়ে যাচ্ছি, এই নিয়ে যাওয়াটাকে হচ্ছে কি বাধা দিচ্ছে। এই কারণে বলা হচ্ছে যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেয় এবং এই কারণে মাইনাস চিহ্নটা আসছে। আচ্ছা এরপরে দেখো এগুলো জাস্ট দেওয়া আছে তোমার সামনে বা পিছনে নিয়ে যাই, আমরা এখান থেকে একটু দেখি, খেয়াল করো এখানে চিত্র দুটিতে দেখো প্রথমে বলা হচ্ছে যে একটা দণ্ডচুম্বকের, আচ্ছা আমি বোর্ডে দেখাই তাহলে সুবিধা হবে। লেঞ্জের সূত্র যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেয়, আবিষ্ট তড়িৎচালক শক্তির ফ্লাক্সের পরিবর্তনটাকে বাধা দিচ্ছে। আচ্ছা তাহলে এখানে দেখো একটা এস মেরু আর এটা হচ্ছে এন মেরু। খেয়াল করো এখানে যখন এস মেরু সৃষ্টি হচ্ছে তখন এ পাশে কি হবে, আমি নিয়ে যাচ্ছি এই দিকে, কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছি, কুণ্ডলীতে যখন নিয়ে যাব তখন এখানে কি বাধা দিবে, অবশ্যই বাধা দিবে। লেঞ্জের সূত্র বলছে বাধা দিবে, যদি বাধা দেয় তাহলে এখানে অবশ্যই এস মেরু সৃষ্টি হবে। এস মেরুর দিক কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। এস মেরুর দিক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই পাশে বিদ্যুৎ প্রবাহিত, বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি যে এস মেরুটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে অবশ্যই এই পাশে এস মেরু সৃষ্টি হবে। আর এস মেরুর দিক দেখো মাথা কোন দিকে, মাথা হচ্ছে নিচ দিকে নেমেছে, তাহলে বিদ্যুৎটা হচ্ছে নিচ দিকে প্রবাহিত হবে, তখন হচ্ছে বিদ্যুৎটা এভাবে প্রবাহিত হবে, বিদ্যুৎ এভাবে প্রবাহিত হবে, আসলো এভাবে যাবে, তখন বিদ্যুৎটা হচ্ছে এভাবে প্রবাহিত হবে। খেয়াল করো যে এস মেরুকে যখন আমি সামনের দিকে নিয়ে আসতেছি তখন অবশ্যই এখানে লেঞ্জের সূত্র অনুযায়ী অবশ্যই এখানে বাধা দিবে। বাধা দিতে হলে কি হবে, সমমেরু পরস্পরকে বাধা দিবে, বিকর্ষণ করবে, তাহলে অবশ্যই এখানে এস মেরুর সৃষ্টি হবে। এবং এস মেরুর মাথা দেখো যে এখানে দেখো মাথাটা কোন দিকে নেমেছে, এখানে বড় করে দেখায়, এস মেরুর হচ্ছে মাথা নেমেছে হচ্ছে, যদি আমরা এভাবে দেখাই তাহলে এই নিচ দিকে নেমেছে, নিচ দিকে নেমে আবার কি করছে, উপর দিকে উঠছে, তাহলে এখানে নিচ দিকে হবে। আবার যদি এরকম যদি হয়, এগুলো সবাই শিখে এসেছো, এস মেরু আর হচ্ছে এন মেরু যদি আমরা এবার সরিয়ে নিয়ে চলে যাচ্ছি, যদি ওদিকে আমরা সরিয়ে নিয়ে যাই তখন কি হবে, তখন দেখো যদি সরিয়ে নিয়ে যাই তাহলে কি হবে,
বিকর্ষণ করবে আর আকর্ষণ করবে বললাম। তাহলে সরে যখন নিয়ে যাচ্ছি তখন কি করতে হবে, তাকে আকর্ষণ করতে হবে, বাধা দিবে, তাকে টেনে ধরবে, যাওয়াটাকে বাধা দিবে, এটাকে সামনের দিকে যাওয়া বাধা দিচ্ছে, এটাকে সরে যাওয়া বাধা দিচ্ছে। তাহলে এই পাশে যদি বাধা দিতে যাই তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, এন মেরুর সৃষ্টি হবে। এন মেরুকে যদি আমরা এইভাবে দেখাই তাহলে তার দিক কোন দিকে, সেটা হচ্ছে এই দিকে। আচ্ছা, যদি এদিকে হয় তাহলে এখানে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে, এদিকে, এদিকে, তখন আমরা এদিকে দেখতে পারবো হচ্ছে যে এদিকে নামতেছে, তখন হচ্ছে বিদ্যুৎটা এই পাশে প্রবাহিত হবে। তার মানে দেখো বললাম যে যেহেতু বাধা দিবে, যদি বাধা দেয় এপাশে নিয়ে আসতে অবশ্যই এস মেরু হতে হবে, আর এস মেরুর মাথা হচ্ছে নিচ দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। আবার এখানে দেখো যে এটাকে আমরা নিয়ে চলে যাচ্ছি, নিয়ে যাওয়াকে বাধা দিবে, বাধা দিয়ে দিতে হয় তাহলে অবশ্যই তাকে এন মেরুর সৃষ্টি হতে হবে। এন মেরুর দেখো এই মাথাটা কোন দিকে, এই দিকে, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো বলা হচ্ছে যেখান থেকে আমরা দেখি না কেন, যদি দেখি যে ঘড়ির কাঁটার দিকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এখানে কি হবে, ঘড়ির কাঁটার দিকে যদি একটা বিদ্যুৎ যদি প্রবাহিত হয়, এখানে এস আর এখানে হচ্ছে এন, তাহলে এদিকে হচ্ছে এস মেরুটা হচ্ছে এদিকে হবে, অপোজিট পাশে হচ্ছে এন মেরুর সৃষ্টি হবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে এখানে হচ্ছে এন মেরুর সৃষ্টি হবে, অপোজিট দিকে হচ্ছে এস মেরু, অপোজিট দিকে হচ্ছে এস মেরুর সৃষ্টি হবে। তো এইভাবে যা লেন্জের সূত্র তোমরা এগুলো পড়ে এসেছো, আমি আর দেখাচ্ছি না, আমরা জাস্ট সৃজনশীল প্রশ্ন দেখবো এখন। তো আচ্ছা, সক্রিয় আবেশ দেখো, এখানে আমরা জাস্ট একটু দেখছিলাম যে একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে বা চৌম্বক ক্ষেত্রের বর্তনী গতির ফলে বর্তনীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে, এই পরিবর্তনের জন্য যে তড়িৎচুম্বক কি আবেশ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে সক্রিয় আবেশ। তার মানে হলো একটি মাত্র বর্তনীর কথা বলা আছে, একটি মাত্র বর্তনী মানে হলো এখানে হচ্ছে কি যে আমরা যদি ব্যাটারি দেই তাহলে এখান দিয়ে যখন কি হয়, এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। যখন আমরা সুইচ অন করবো একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে সুইচ অন করলে তড়িৎচুম্বক আবেশ ঘটবে, সেটাকে বলা হচ্ছে সক্রিয় আবেশ। আচ্ছা, মানে তার নিজের ভিতরে যে ঘটনাটা ঘটতেছে, নিজের ভিতরে যে ঘটনাটা ঘটতেছে সেটাকে বলা হচ্ছে সক্রিয় আবেশ বলা হয়। আচ্ছা, এগুলো তোমরা দেখে এসেছো। এরপরে দেখো যে একটি মাত্র বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে বা ফ্লাক্সের যে পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটাকে কিন্তু সে বাধা দিবে। এই পরিবর্তনের যে তড়িৎচুম্বক আবেশ ঘটবে, এই পরিবর্তনের জন্য মানে ফ্লাক্সের যে পরিবর্তন হবে এই কারণে তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে, এটাকে বলা হচ্ছে সক্রিয় আবেশ। আচ্ছা, এরপর দেখো সক্রিয় আবেশ ও সক্রিয় আবেশ গুণাঙ্কটা কি জিনিস। সক্রিয় আবেশ গুণাঙ্কটা হচ্ছে, আমরা এখান থেকে একটু দেখি জাস্ট, সক্রিয় আবেশ গুণাঙ্ক হচ্ছে যে ফ্লাক্সের যে পরিবর্তন হবে সেই ফাইটা হচ্ছে আয়ের সমানুপাতিক। তার মানে ফ্লাক্সের যত পরিবর্তন হবে তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎচালক শক্তি তত বেশি সৃষ্টি হবে। তাহলে এই ফাইকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে হচ্ছে এল আই, এখানে এলটা হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক, এলটা হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক। এখন তড়িৎচালক শক্তির মানটা করতে হবে, ই সমান হচ্ছে মাইনাস ডি ফাই ডিটি, এটাকে আমরা লিখতে পারি কি মাইনাস ডি এল আই ডিটি সমান আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এল ডি আই ডিটি, এটা লেখা যায়। আর যদি এন পাক সংখ্যা, যদি কুণ্ডলীতে পাক সংখ্যা যদি এন হয় তাহলে আমরা হচ্ছে এন লিখতে পারি, এন মাইনাস এন এল ডি আই ডিটি। আচ্ছা, তার মানে কি বললাম যে কুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তির সৃষ্টি হচ্ছে সেটা কি ফ্লাক্সের পরিবর্তন যত হবে তত তড়িৎচালক শক্তি বা বিদ্যুৎ প্রবাহ মাত্রা বেশি সৃষ্টি হবে, এবং এটা হচ্ছে কি সমানুপাতিক হয়। এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দেই তাহলে এল হবে, এলটাকে বলা হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক। আচ্ছা, এখানে যদি আমরা তড়িৎচালক শক্তির মান যদি বসাই তাহলে আছে আমরা মাইনাস এন এল ডি আই ডিটি। আচ্ছা, তাহলে সক্রিয় আবেশ গুণাঙ্ক কি বলছে, বলা হচ্ছে যে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান, নিচে যাও, সক্রিয় আবেশ গুণাঙ্কটা হচ্ছে যে কুণ্ডলীতে তড়িৎচালক প্রবাহের মান যদি একক হারে যদি প্রবাহিত হয় তাহলে যে তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক, ওই কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক। তার মানে এখানে দেখো ডিআই ডিটি, তাহলে বলা হচ্ছে কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি একক হারে পরিবর্তিত হয় তাহলে ওই কুণ্ডলীতে যে তড়িৎচালক সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে ওই কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক। আমরা এই সমীকরণ থেকে বলতে পারি, এই সমীকরণটা কি পাচ্ছি, ই সমান হচ্ছে মাইনাস এন এল ডিআই ডিটি। আবার এখানে লিখে দেই, ই সমান হচ্ছে মাইনাস এন এল ডিআই ডিটি
তাহলে কোন কুণ্ডলিতে যদি তড়িৎ প্রবাহ মাত্রা একক হারে যদি প্রবাহিত হয় এবং তাহলে ওই কুণ্ডলিতে যে তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে ওই কুণ্ডলিতে সেটাকে বলবো হচ্ছে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। আচ্ছা, এটাও তোমরা পড়ে এসেছো। তারপরে এই স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। বলা হচ্ছে কোন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার পরিবর্তিত হয় এবং কুণ্ডলিতে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি। আবার দেখো, কোন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার যদি পরিবর্তিত হয় এবং ওই কুণ্ডলিতে তড়িৎচালক শক্তি যদি 1 ভোল্ট হয়, তাহলে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হচ্ছে 1 হেনরি। আচ্ছা, হেনরি তোমরা সংখ্যাটা একটু দেখবা, এগুলো পরীক্ষায় আসে। এবং লেঞ্জের সূত্রটা পড়বা, তাড়িৎচুম্বক আবেশ কাকে বলে, এই বিষয়গুলো একটু দেখবা। এগুলো সবই পড়ানো হয়েছিল। আচ্ছা, পারস্পরিক আবেশ আমি ওখান থেকে বলে দিই। দেখো, পাশে একটা কয়েল দেওয়া আছে, তার পাশে মানে দুই পাশে দুটো কয়েল আছে। প্রথম কয়েলে যখন আমি এসি কারেন্ট দিব, এসি কারেন্ট মানে দিক পরিবর্তিত কারেন্ট দিব, তখন প্রথম কয়েলে কি হবে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। আচ্ছা, বা চৌম্বক ফ্লাক্স তার ভিতরে জড়িয়ে যাবে। এই চৌম্বক ফ্লাক্স যখন জড়িয়ে যাবে, এসি কারেন্টের জন্য কি হয়, এসি কারেন্টে কি একবার আপ একবার ডাউন, একবার আপ হচ্ছে ডাউন, তাহলে কি ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে এই যতক্ষণ ফ্লাক্সের পরিবর্তন হবে, এই ফ্লাক্সের পরিবর্তন পাশের কি প্রবাহিত হবে, সামনের দিকে প্রবাহিত হবে, সামনের দিকে ফ্লাক্সগুলো প্রবাহিত হবে। তাহলে পাশের আবার কুণ্ডলিতে কিছু পরিমাণ ফ্লাক্স হচ্ছে জড়িয়ে যাবে এবং সেখানে কি হবে, আপ ডাউন করবে। তাহলে ফ্লাক্সের পরিবর্তন হলে তো তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়, তখন কি হবে, দ্বিতীয় কুণ্ডলিতে তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। তাহলে কোন একটি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের কারণে যদি পার্শ্ববর্তী কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তাহলে তাকে বলবো হচ্ছে পারস্পরিক আবেশ। আচ্ছা, এখন দেখো যে আমরা এই জিনিসগুলো দেখলাম, আমি খুব দ্রুত দেখালাম, কারণটা হচ্ছে যে আমরা এগুলো পড়ে এসেছি, এর আগে আমরা সবাই এগুলো পড়েছি, একবার চ্যাপ্টারটা পড়া হয়েছে। আমি জাস্ট সৃজনশীল প্রশ্ন করব, দেখব, এই কারণে আমি পূর্বের জিনিসগুলো একটু দেখে নিলাম, না হলে তোমরা হয়তো তার সূত্রগুলো তোমাদের মনে থাকতো না। আচ্ছা, এখন দেখার উদ্দীপক দেখো, বলা হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 100 পাকের দুটি সমরূপ বৃত্তাকার কুণ্ডলীর প্রথমটিতে 50 হার্জ ও 5 অ্যাম্পিয়ার শীর্ষমান বিশিষ্ট তড়িৎ প্রবাহ চালনা করা হলো। তাহলে আবার বলি যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 100 পাকের দুটি সমরূপ বৃত্তাকার কুণ্ডলীর প্রথমটিতে 50 হার্জ, দুইটা কুণ্ডলী আছে। আচ্ছা, এবং 5 অ্যাম্পিয়ার শীর্ষমান বিশিষ্ট তড়িৎ প্রবাহ চালনা করা হলো। দ্বিতীয় কুণ্ডলীকে 3 × 10⁻³ সেকেন্ড এ 6.64 × 10⁻৯ টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, চৌম্বক ক্ষেত্রের একক টেসলা মধ্যে প্রবেশ ও বের করানো হচ্ছে বা হলো। মিউনটের মান আমরা সবাই জানি 4π × 10⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাদের মেন উদ্দেশ্য এখন সৃজনশীলটা দেখব যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 100 পাকের দুটি সমরূপ বৃত্তাকার কুণ্ডলীর প্রথমটিতে 50 হার্জ এবং 5 অ্যাম্পিয়ার শীর্ষমান বিশিষ্ট তড়িৎ প্রবাহ চালনা করা হলো। দ্বিতীয় কুণ্ডলীতে এত সেকেন্ডে এত চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হলো। কুণ্ডলীকে এত সেকেন্ডের মধ্যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং বের করা হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং বের করা হচ্ছে। তাহলে গ বলছে প্রথম কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। গ নম্বর বলছে প্রথম কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো, গতে আমরা এক সাইডে লিখবো মানগুলো দেওয়া আছে। তাহলে আমরা জানি ফ্লাক্সের, চৌম্বক ফ্লাক্সের পরিমাণ ফাই সমান হচ্ছে NAB। আমরা জানি ফাই সমান হচ্ছে NAB। আচ্ছা, এখন দেখো এন এর মান দেওয়া আছে এখন হচ্ছে 100, এন সমান হচ্ছে 100 পাক। আচ্ছা, এখানে আর এর মান দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে হলো 0.02 মিটার। আর এর মান এটা দেওয়া আছে, একটু করো না। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো তাহলে এ সমান হচ্ছে আমরা জানি পাই আর স্কয়ার। ক্ষেত্রফল আমাদের যদি এ আছে, তাহলে এখানে 3.14 × 10⁻02 এর উপর হচ্ছে স্কয়ার হবে। এখানে ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। আচ্ছা, আর যাবো না ওইদিকে, একটু এখানে, হ্যাঁ এভাবে হবে না, বাচ্চা নিচে লিখতেছি। আচ্ছা, এখানে একটা মান পাবো আমরা।
এরপর আছে দেখো বি, আমরা চৌম্বক ফ্লাক্সের যে পরিমাণ বলছে, গ নাম্বার চৌম্বক ফ্লাক্সের যে পরিমাণ বলছে, তাহলে ফাই সমান হচ্ছে আমরা এন এ বি জানি, তাহলে এন সমান হচ্ছে 100 পাকেট, আমরা প্রশ্নতে দেখলাম, উদ্দীপকে দেখলাম। এ হচ্ছে পাই আর স্কয়ার আমরা জানি, তো এখানে আর এর মান দেওয়া আছে, তারপর তার ওর ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, এটা আমরা মিটারে করে নিলাম এবং এটা হচ্ছে আমরা ক্যালকুলেশনের একটা মান বসাবো এখানে। আচ্ছা, এরপরে কি লাগবে, আমার বি লাগবে। বি সমান আমরা কি জানি, আমরা গত চ্যাপ্টারে, এর আগের চ্যাপ্টারে, যে চৌম্বকত্ব চ্যাপ্টারে, সেখানে পড়েছিলাম কি বি সমান হচ্ছে মিউ নট এন আই বা হচ্ছে টয়েস আর। তাহলে মিউ নটের মান আমাদের জানা আছে, মিউ নট সমান কত, মিউ নট সমান বলা আছে 4 পাই গুণন 10⁻⁻7 টেসলা মিটার পার হচ্ছে অ্যাম্পিয়ার। মিউ নট সমান আমার জানা আছে। আচ্ছা, তাহলে এখানে মিউ নট আমরা বসাবো, এন বসাবো, আই বসাবো। আচ্ছা, আই আমাদের জানা নাই, আইটা যদি আমরা বের করে নেই, তাহলে দেখো আই সমান আমরা এটা আমরা জাস্ট পরে তোমাদেরকে দেখাবো। আই সমান হচ্ছে আই আর এম এস সমান হচ্ছে আই নট ভাগ হচ্ছে √2। এই জিনিসটা আমরা পরে দেখাবো, এটা এই চ্যাপ্টারের ভিতরে আছে। তাহলে এখান থেকে আমরা দেখো আয়ের শীর্ষমান দেওয়া ছিল 5, তাহলে শীর্ষমান যদি 5 হয় আর এখানে √2, এটাকে ক্যালকুলেশন করলে 3.5355 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কার্যকর মান, এটা হচ্ছে আইআরএমএস কে বলা হচ্ছে কার্যকর মান। কার্যকর মান কি এটা আমরা পরে বলছি, মানে ওই কুণ্ডলীর ভিতরে তড়িৎ প্রবাহের যে এসি কারেন্টের শীর্ষ মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে কার্যকর মানটা কত হচ্ছে, আমরা কার্যকর মানের সূত্র জানি, আই নট √2। আয়ের মান হচ্ছে শীর্ষ মান দেওয়া ছিল 5, তাহলে এখানে আমরা 5 দিলাম, √2 ক্যালকুলেশন করে আমরা হচ্ছে এই মানটা পাবো। তাহলে এখানে আমরা যদি বসাই আই আর এম এস সমান হচ্ছে 3.53355 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা কিভাবে পেলাম আমরা জাস্ট এখানে দেখিয়ে দিলাম, কিভাবে পেলাম এটা দেখলাম। এটা জাস্ট মুছে দিই এখন, স্লাইডে একবার যাও দেখি, স্লাইডটা একবার দেখে আসি স্লাইডে। আচ্ছা দেখো, এত ব্যাসার্ধ এত পাকের দুটি সমরূপ বৃত্তাকার কুণ্ডলীর প্রথমটিতে 50 হার্জ এবং 5 অ্যাম্পিয়ার শীর্ষমান, 5 অ্যাম্পিয়ার শীর্ষমান আই নটের মান বিশিষ্ট তড়িৎ প্রবাহ চালনা করা হলো। আচ্ছা, আবার মিউ নটের মান দেওয়া আছে। প্রথম কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। আমরা শুধু গ নাম্বারটা দেখবো। তাহলে চৌম্বক ফ্লাক্সের যদি পরিমাণ নির্ণয় করি, তাহলে দেখো আমরা ছোট তো একেবারে, এখান থেকে আমি একটু দেখে দেই মানগুলো, শুধু জাস্ট একটু দেখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, নাহলে আমাকে অনেক সময় দিতে হবে। আচ্ছা, এটাই করলে 1.25 গুণন 10⁻³ মিটার স্কয়ার যদি করি, তাহলে হচ্ছে 1.25 গুণন 10⁻³ মিটার স্কয়ার, এর মানটা আমরা পাবো। এই ক্যালকুলেশনটা যদি করি, তাহলে আমরা এই মানটা পাবো। আবার বি সমান হচ্ছে মিউ নট এন আই টয়েস আর, তাহলে এখানে আই এর মান হচ্ছে এটা আমরা বসাবো, এন এর মান 100 বসাবো, মিউ নটের মান এটা বসাবো, টয়েস আর যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে মানটা পাবো হচ্ছে 0.01109। 0.01109। আমি আবার বলি যে এখানে যে মিউ নট এন আই টয়েস আর 2 জানি, আর জানি এখানে, তারপরে মিউ নট জানি, এন জানি, আর হচ্ছে এখানে আই জানি, আই মানে হচ্ছে 3.53 এই মানগুলো আমাদের জানা আছে। তাহলে যদি আমরা এখানে যদি বসে দেই, তাহলে আমরা মান পাবো হচ্ছে, আমরা যদি এখানে বসাই, ফাই সমান হচ্ছে এন মান হচ্ছে 100 গুণন হচ্ছে কত, এর মান হচ্ছে 3.25 গুণন 10⁻³ মিটার স্কয়ার। আচ্ছা, মিটার স্কয়ার আমরা লিখলাম না। আচ্ছা, এরপরে বি এর মান আছে আমাদের কত, 0.01109। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে একটা মান পাওয়া যাবে, সেই মানটা হচ্ছে 1.38 গুণন 10⁻³ 1.38 গুণন 10⁻³ ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা বি এর মানটা বের করলাম। এই বি এর সূত্র আমরা গত চ্যাপ্টারে পড়েছি। আচ্ছা, এখন যদি আমরা বসিয়ে দিই, তাহলে ফ্লাক্সের মান পাচ্ছি হচ্ছে 1.38 গুণন 10⁻³ ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে আমাদের গ নাম্বার হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো ঘ কি বলছে, এটা আমরা জাস্ট মুছে দেই এখন। আচ্ছা, এরপরে ঘ কি বলছে, আগের স্লাইড একটু যাব, চেঞ্জ হচ্ছে। আচ্ছা,
ঘ কি বলছে দেখো, দ্বিতীয় কুণ্ডলীকে এত সেকেন্ডে এত চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ ও বাহির করানো হলো। কুণ্ডলী দুটিতে সমপরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে কিনা, কুণ্ডলী দুটিতে সমপরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে কিনা, এটা যখন বলছে তখন আমরা ঘ নাম্বার লিখতে পারি এভাবে, ঘ নাম্বার লিখতে পারি। আবার আমরা জানি প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে ই অন যদি আমরা দিয়ে প্রকাশ করি, প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে আমরা ধরে নিলাম হচ্ছে ই অন সমান আমরা লিখতে পারি মাইনাস ফাই মিনিমাম বিয়োগ হচ্ছে ফাই হচ্ছে ম্যাক্সিমাম ভাগ হচ্ছে ডিটি। এই সমীকরণটা সূত্রটা আমরা জানি, ফাই মিনিমাম মাইনাস হচ্ছে ফাই ম্যাক্সিমাম ভাগ হচ্ছে ডিটি। আচ্ছা, এখানে একটা মাইনাস চিহ্ন ছিল। আচ্ছা, এখন খেয়াল করো এই ফাই মিনিমাম ফ্লাক্সের পরিবর্তন কি হয়, 0 থেকে শুরু হয় এবং সর্বোচ্চ হয়। ফ্লাক্সের পরিমাণ 0 থেকে শুরু হয় এবং হচ্ছে সর্বোচ্চ হয়। তাহলে এখানে খেয়াল করো যে এখানে হচ্ছে আমরা প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে আমরা এগুলো মুছে দেই। প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফাই মিনিমাম সমান হচ্ছে 0, মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, ফাই ম্যাক্সিমাম কত হবে, ফাই ম্যাক্সিমাম সমান হচ্ছে আমরা গ নম্বরে পেলাম, প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে গ নম্বরে পেলাম 1.39 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.39 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওয়েবার পার হচ্ছে মিটার স্কয়ার। ওয়েবার পার মিটার স্কয়ার, এটা আমরা পেলাম। একেবারে দেখা যাচ্ছে না, স্পষ্ট হলো। আচ্ছা, তাহলে দেখো ফাই মিনিমাম 0 এবং ফাই ম্যাক্সিমামটা আমরা পাইছিলাম প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখবো ডিটি এর মানটা কত। ডিটি এর মানটা কত, ডিটি এর মানটা হলো আমরা জানি যে যদি উপর থেকে আমরা যদি নিতে যাই তাহলে প্রবাহের মান শীর্ষ মান থেকে শূন্য পৌঁছাতে, প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে আমরা এরকম একটা জানি যে প্রবাহ হচ্ছে শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে টি এর মানটা হচ্ছে টি ভাগ হচ্ছে 4 হয়। এটা ঘ নাম্বার করতেছি। তাহলে প্রবাহের মান শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে এটুকু হচ্ছে কত, টি ভাগ 4 হয়। টি ভাগ 4 এটা আমরা সবাই জানি। আর আমরা জানি টি সমান হচ্ছে 1 ভাগ এফ সমান আমরা লিখতে পারি এখানে, বা আচ্ছা এখানে দিই, টি সমান হচ্ছে কত, টি ভাগ 4, এখানে হচ্ছে টি সমান হচ্ছে 1 ভাগ এফ সমান হচ্ছে 1 ভাগ 50। তাহলে এখানে আমরা দিতে পারি হচ্ছে টি এর মান কত, 1 ভাগ 4 গুণন 50, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডিটি দ্বারা। এই ডিটি সমান হচ্ছে 1 ভাগ 4 গুণন 50 এত সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশনের মানটা পাওয়া যাবে হচ্ছে 5 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। 5 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। আচ্ছা, আমি আবার বলি, স্লাইড একটু যাও দেখি। আচ্ছা, উপরেরটাতে একটু যাই, খেয়াল করো ওখানে বলছে যে দ্বিতীয় কুণ্ডলীকে এত সেকেন্ডে এত চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করুন বাহির করুন। আচ্ছা, প্রথম কুণ্ডলীতে প্রথমটিকে এত হার্জ মানে এফ এর মান কম্পাঙ্ক আসলে এফ এর মান। আচ্ছা, তাহলে এফ এর মান যদি 50 হয় তাহলে আমরা পর্যায়কাল বাইর করি 1 ভাগ 50। আবার প্রথম থেকে শূন্য মানে শূন্য থেকে শীর্ষ পৌঁছাতে মান হচ্ছে কত, টি সমান হচ্ছে টি ভাগ 4, তাহলে ডিটি সমান হচ্ছে আমরা এটা পাই। এখন শীর্ষ মানে পৌঁছাতে মানে ম্যাক্সিমামে পৌঁছাতে কি হবে, ম্যাক্সিমাম যদি পৌঁছায় তাহলে টি সমান হচ্ছে টি ভাগ 4 হবে। এই কারণে আমরা এটা লিখেছি টি সমান হচ্ছে টি ভাগ 4। আচ্ছা, এখন খেয়াল করো এখানে যদি আমরা মানগুলো যদি আমরা বসিয়ে দেই, বসিয়ে দিলে এখানে হচ্ছে মাইনাস, এটা 0 আসবে, মাইনাস কত, এটা হচ্ছে 1.39 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, নিচে হবে হচ্ছে ডিটি না 5 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত। ক্যালকুলেশন যদি আমরা করি এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি তাহলে 2.78 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 7 ভোল্ট, 2.78 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 7 ভোল্ট। এটা হচ্ছে প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে তড়িৎচালক শক্তির মান। প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে তড়িৎচালক শক্তির মান আমরা এটা পাই। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে দেখি কি হয়, এটা মুছে দেই।
দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে আমরা দেখি, এবার আমরা দেখব হচ্ছে দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে এখানে 2 দিব। দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে তড়িৎচালক শক্তির মান আমরা দেখব হচ্ছে এখানে কি ছিল, দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে মানটা ছিল বি এর মান 6.68 গুণ 10⁻⁹ বি এর মান এখানে ছিল 6.64 গুণ 10⁻⁹ টেসলা। ডিটির মানটা ছিল, ডিটির মান ছিল 3 গুণ 10⁻³ সেকেন্ড, 3 গুণ 10⁻³ সেকেন্ড। আচ্ছা, এরপরে ফাই ম্যাক্সিমাম ছিল এখানে, এখানে আমরা লিখবো হচ্ছে আগে যেমন করলাম বি এর মান এটা দেওয়া আছে আর ডিটি এর মান দেওয়া আছে, ফাই ম্যাক্সিমাম সমান আমরা এখানে লিখবো হচ্ছে এন বি এ। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, এন এর মান কত 100 গুণন বি এর মান 6.64 গুণন 10⁻⁹ গুণন হচ্ছে এর মান দেওয়া ছিল কত, এর মান দেওয়া ছিল এখানে দেখানোর দরকার নাই 1.25 গুণন 10⁻³ আমি নিচে করি, গুণন 1.25 গুণন 10⁻³ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা মান ফাই ম্যাক্সিমাম দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে, তাহলে এন বি এ এখানে আমরা মান বসাই, বি এর মানে যে লেখা দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে, ডিটি এর মান দেওয়া আছে দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফাই ম্যাক্সিমামের একটা আমরা মান পাবো, সেই মানটা হচ্ছে ফাই ম্যাক্সিমাম হচ্ছে 8.34 গুণ 10⁻⁻, 8.34 গুণ 10⁻⁻, ওই বার পার মিটার স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা এই মানটা হচ্ছে পাই দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে। আচ্ছা, এবার একটু উপরে যাও তো, স্লাইডে যাও। আচ্ছা দেখো, আবার দেখা দিচ্ছি দ্বিতীয় কুণ্ডলীকে এত সেকেন্ডে ডিটি এর মান আমরা বললাম, এত চৌম্বক ক্ষেত্রে মানে বি এর মান বললাম, তাহলে ফাই ম্যাক্সিমাম কত পাবো দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে, এন বি এ আমরা মান বসিয়ে দিলে 8.34 গুণ 10⁻⁻, ওই ব্যাপার মিটার স্কয়ার আমরা এখানে পেয়ে গেলাম। এখন তুমি যখন এখানে মান বসিয়ে দিবা তখন এখানে তোমার হচ্ছে ফাই মিনিমাম 0 হবে, ফাই মিনিমাম সমান হচ্ছে আমরা লিখবো 0। তাহলে এখানে হচ্ছে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে একবারে, তাহলে হচ্ছে 8.34 গুণন 10⁻⁻, আর ডিটির মান হচ্ছে 3 গুণন 10⁻³ ক্যালকুলেশন করলে আমরা প্রথমটাতে যেটা পাইছিলাম 2.78 গুণন 10⁻⁷ ভোল্ট। তাহলে প্রথম কুণ্ডলী এবং দ্বিতীয় কুণ্ডলী দুইটার ক্ষেত্রে প্রশ্নটা ছিল কি, হ্যাঁ, যে কুণ্ডলী দুটিতে সমপরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে কিনা। তাহলে অবশ্যই কুণ্ডলী দুটিতে সমপরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো প্রথমটাতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, দ্বিতীয়টাতে সেই পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে। তাহলে অবশ্যই কুণ্ডলী দুটিতে সমপরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তার মানে সমপরিমাণ তড়িৎচালক শক্তি দুই কুণ্ডলীতে আবিষ্ট হবে। এটা জাস্ট নিচে লিখে নিবা যে উভয় কুণ্ডলীতে সমপরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। আচ্ছা, এরপরে দেখো উদ্দীপকটা নিশ্চয় বুঝতে পারছো, শুধু আমরা সমীকরণ ব্যবহার করছি এবং সমীকরণে কি মানগুলো দেওয়া আছে এগুলো দেখে নিয়ে জাস্ট বসাতে হবে, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো আমরা দেখবো হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার সম্বন্ধে সবারই ধারণা আছে যে ট্রান্সফরমারের কি হয়, যে দুই পাশে একটা বলছি, প্রথম বাম পাশে দেখো যে মুখ্য কুণ্ডলী আর ডান পাশে হচ্ছে গৌণ কুণ্ডলী, মানে প্রাইমারি কয়েল আর হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের সাথে একটি কি এসি উৎস যুক্ত থাকে, আর সেকেন্ডারি কয়েল প্রাইমারি কয়েলের ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে, এই কারণে সেকেন্ডারি কয়েলে কি হয়, ফ্লাক্সের পরিবর্তন হয় এবং তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। আচ্ছা, এটা হচ্ছে তো ট্রান্সফরমারটা কি জিনিস বলছে, যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক শক্তিকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কিংবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাওয়া যায়, সেটাকে বলছি ট্রান্সফরমার। এটাও তোমরা পড়েছ। আচ্ছা, এই ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার বলা হয়, আর একটা হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। স্টেপ আপ বা স্টেপ ডাউনটা কি বলা হচ্ছে, যে ট্রান্সফরমারে অল্প বিভবের উচ্চ বিদ্যুৎ প্রবাহ মাত্রাকে উচ্চ বিদ্যুৎ প্রবাহ মাত্রাকে উচ্চ বিভবের নিম্ন বিদ্যুৎ প্রবাহ মাত্রায় পরিণত করে, সেটাকে বলা হচ্ছে আরোহী
বা স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউনটা কি, যে ট্রান্সফরমারে বেশি বিভবের অল্প বিদ্যুৎ প্রবাহ মাত্রাকে অল্প বিভবের বেশি বিদ্যুৎ প্রবাহ মাত্রায় পরিণত করে, সেটাকে বলা হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা যেখানে বিদ্যুৎ যেখানে তৈরি হয় সেখানে হয় কি স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এখানে করা হচ্ছে যে বিভবটাকে উচ্চ করে দেওয়া হয় এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রাকে কমিয়ে দেওয়া হয়, সিস্টেম যাতে লস না হয় সেই জন্য বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা কমিয়ে দেওয়া হয়। তাহলে কি বললাম, যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে মানে বিদ্যুৎ যেখানে উৎস যেখানে সৃষ্টি যেখানে হচ্ছে সেখানে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কি কারণে, যেখানে স্টেপ আপ ট্রান্সফরমার মাধ্যমে কি হয় যে বিদ্যুৎ প্রবাহ মাত্রাটাকে বিভবটাকে উচ্চ দেওয়া হয় এবং প্রবাহ মাত্রাটাকে কমিয়ে দেওয়া হয় যাতে সিস্টেম লসটা কমে যায়। আচ্ছা, এরপরে যখন আমাদের বাসাবাড়িতে যখন আসে তখন স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার ব্যবহার করি এবং এই স্টেপ ডাউন ট্রান্সফরমারে হয় কি যে এখানে হচ্ছে যে বিদ্যুৎ কি ভোল্টেজকে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে পরিণত করে এবং হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা তখন হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়। যেহেতু আমাদের বাড়ির কাছে যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে যে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার, প্রথমটা হচ্ছে প্রাইমারি আর পরটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমরা প্রাইমারিতে যদি আমি জাস্ট দেখি, এখান থেকে দেখি যেহেতু তোমরা এগুলা সবাই পড়ে এসেছো, প্রাইমারিতে যদি আমরা তড়িৎচালক শক্তি যদি দেই তাহলে দেখা যায় যে প্রাইমারিতে তড়িৎচালক শক্তিতে আমরা ইপি দেই এবং ওখানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা যদি আইপি হয় এবং প্রাইমারির যে কুণ্ডলীর সংখ্যা সেটা যদি এনপি হয়, তাহলে সেকেন্ডারিতে যে তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে সেটা হচ্ছে ইএস বলতেছি এবং এনএস পাক সংখ্যা যদি সেকেন্ডারিতে হয় এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রা হচ্ছে আইএস। তাহলে এই তড়িৎচালক শক্তি এবং পাক সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে প্রাইমারির ইপি ভাগ হচ্ছে ইএস সমান হচ্ছে এনপি ভাগ এনএস। এগুলো আমরা প্রমাণ করে দেখে বা ক্যালকুলেশনের মাধ্যমে পেয়েছি। এবং আমরা যদি সবগুলো ক্ষমতার সাথে যদি সম্পর্ক করি বা ক্ষমতার সাথে সম্পর্ক করে আমরা ইপি এবং হচ্ছে আইপি বা ইএস বা আইএস এই মানগুলো আমরা পাই। তাহলে ওখানে দেখো ইপি ভাগ ইএস সমান হচ্ছে এনপি ভাগ এনএস, এগুলো আমরা প্রমাণ করে দেখেছি, সমান হচ্ছে আইএস ভাগ হচ্ছে আইপি সমান হচ্ছে √ওভার আরপি ভাগ হচ্ছে আরএস। এগুলো তো দেখা যাচ্ছে না ভালো করে ওখানে। আচ্ছা, তাহলে দেখো এখন বলা হচ্ছে আমরা বাসাবাড়িতে যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা স্টেপ ডাউন ট্রান্সফরমারে স্টেপ ডাউন ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাটা এখানে বেশি থাকে। মুখ্য মানে প্রথমে যেটা থাকে সেই পাক সংখ্যাটা বেশি থাকে। তাহলে এটা যদি বেশি আমরা সমীকরণ থেকে জানি ইপি ভাগ এনপি, তাহলে এখানে অবশ্যই ইপিটা হচ্ছে বেশি হবে। আচ্ছা, আর স্টেপ আপ ট্রান্সফরমারে এনএসটা হচ্ছে বড় হবে, এনপিটা হচ্ছে ছোট হবে। তাহলে অতএব আমরা এখানে অতএব দিতে পারি, অতএব এখানে কি হচ্ছে ই এসটা হচ্ছে বড় হবে আর হচ্ছে ইপিটা হচ্ছে ছোট হবে। তাহলে স্টেপ আপের কি হচ্ছে প্রাইমারির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অবশ্যই বেশি হবে, তাহলে তার তড়িৎচালক শক্তির মানটাও বেশি হবে এবং হচ্ছে এটার ক্ষেত্রে উল্টাটা হবে। স্টেপ আপের আর স্টেপ ডাউন হচ্ছে এদের উল্টা হয়। স্টেপ ডাউন অবশ্যই প্রাইমারির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অবশ্যই বেশি হবে এবং এই সমীকরণের মাধ্যমে আমরা এটা পাই। আবার এখানে যদি আয়ের সাথে যদি তুলনা করি তাহলে এখানে হচ্ছে আইএসটা বেশি হবে, আইপিটা ছোট হবে। আচ্ছা, এখানে যদি আইএস এর সাথে তুলনা করি তাহলে এখানে হচ্ছে আইপিটা বড় হবে আর আইএসটা হচ্ছে ছোট হবে। আমরা সমীকরণের মাধ্যমে এটা দেখতে পারি। আচ্ছা, দেখো যে যখন এনএসটা এর চাইতে বড় তখন হচ্ছে স্টেপ আপ আর এনপিটা যখন বড় তখন হচ্ছে স্টেপ ডাউন। এগুলো দেখবা জাস্ট। আচ্ছা, বলছে ট্রান্সফরমার এসিতে চলে কিন্তু ডিসিতে চলে না কেন? এটা তোমরা খুব সোজা প্রশ্ন যে ট্রান্সফরমার হচ্ছে এসিতে চলবে ডিসিতে চলবে না। ডিসিতে কোনো তড়িৎ প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় না, ফ্লাক্সের পরিবর্তন হয় না। আর এসিতে কি হচ্ছে? এসিতে হচ্ছে যে পিক যেহেতু সর্বোচ্চ হয় সর্বনিম্ন হয়, যেহেতু পরিবর্তন হয়
তাহলে অবশ্যই এসিতে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রার পরিবর্তন ঘটবে। তাহলে প্রথম কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ মাত্রার পরিবর্তন যদি ঘটে, তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে কি হবে, বিদ্যুৎ প্রবাহ মাত্রার পরিবর্তন ঘটবে, ফ্লাক্সের পরিবর্তন এবং দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচলক শক্তির সৃষ্টি হবে। কিন্তু ডিসিতে যেহেতু কোনো পরিবর্তন হয় না, ফ্লাক্সের পরিবর্তন শূন্য, তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যদি শূন্য, তাহলে ওখানে তড়িৎচলক শক্তির সৃষ্টি হবে না। এই কারণে ট্রান্সফরমার শুধু এসিতে ব্যবহার করা হয়, ডিসিতে ট্রান্সফরমার ব্যবহার করা হয় না। আচ্ছা, এবার একটা সৃজনশীল আমরা দেখব। এতে যাও, স্লাইডে যাও। আচ্ছা, উদ্দীপক দেখো, চিত্র ক এবং চিত্র খ দেওয়া আছে। চিত্র ক এবং চিত্র খ। আচ্ছা, এখানে দেখো যে বলা হচ্ছে যে দুইটা ট্রান্সফরমার দেওয়া আছে। তো প্রথম ট্রান্সফরমারের প্রথম কুণ্ডলীতে, মুখ্য কুণ্ডলীতে 400 ভোল্ট 440 ভোল্ট প্রয়োগ করা হয়েছে এবং 10 অ্যাম্পিয়ার প্রয়োগ করা হয়েছে। এর ফলে গৌণ কুণ্ডলীতে 11 কিলো ভোল্ট মানে 11,000 কিলো ভোল্ট বিদ্যুৎ তড়িৎচলক শক্তি সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে প্রথম ট্রান্সফরমার। দ্বিতীয় ট্রান্সফরমারে ওই মুখ্য কুণ্ডলীতে 440 ভোল্ট এবং হচ্ছে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা দেওয়া হয়েছে এবং গৌণ কুণ্ডলীতে 15 কিলো ভোল্ট মানে 15,000 ভোল্ট বিদ্যুৎ তড়িৎচলক শক্তির সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো বলছে একটি পাওয়ার স্টেশন থেকে উৎপাদিত তড়িৎ প্রবাহ, মানে যেখানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে, উৎপাদিত তড়িৎ প্রবাহ 50 কিলোমিটার দূরে অপর একটি সাব স্টেশনে প্রেরণের জন্য 50 কিলোমিটার দূরে প্রেরণের জন্য ট্রান্সফরমার ব্যবহার করা প্রয়োজন। এখন চিত্রে উভয় ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 40, মানে উভয় ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 40। তাহলে প্রতি কিলোমিটার সরবরাহ লাইনের রোধ, মানে 1 কিলোমিটার সরবরাহ লাইনের রোধ হচ্ছে 20 ওহম। তাহলে আবার বলি যে একটি স্টেশন হতে উৎপাদিত তড়িৎ প্রবাহ 50 কিলোমিটার দূরে পাঠাতে হবে এবং জন্য ট্রান্সফরমার দরকার। কিন্তু উভয় ট্রান্সফরমার একটি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 40 এবং প্রতি কিলোমিটার সরবরাহ লাইনের রোধ দেওয়া হচ্ছে 20 ওহম। এবং দুইটারই মুখ্য কুণ্ডলীর যে ভোল্ট দেওয়া হয়েছে সেটা 440 এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। কিন্তু গৌণ কুণ্ডলীতে প্রথমটার ক্ষেত্রে 11 কিলো ভোল্ট আর দ্বিতীয়টার ক্ষেত্রে 15 কিলো ভোল্ট সৃষ্টি হয়েছে। প্রশ্নটা বলতেছে, নিচেটাতে যাও। আচ্ছা, ক চিত্রের ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? ক চিত্রে ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? তাহলে আমরা ক চিত্রটা দেখি। গ নাম্বারে আসো। গ নাম্বারে বলা হচ্ছে যে কত মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, তার মানে হলো যে এনপি দেওয়া আছে সমান হচ্ছে 50। এনপি সমান 50। প্রশ্নতে উদ্দীপকে দেওয়া আছে যে এনপি এর মানটা হচ্ছে 50, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 50। আচ্ছা, এবার আমরা জানি, আমরা সূত্র কি জানি, ইপি ভাগ হচ্ছে ইএস সমান হচ্ছে এনপি ভাগ হচ্ছে এনএস। আমরা এই সূত্রটা জানি। এখন প্রশ্ন চাইছে কি আমাদের, দেখো প্রশ্ন চাইছে, উপরের স্লাইডে যাও। আচ্ছা, প্রশ্ন চাইছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত, মানে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মানে হচ্ছে এনএস কত, এটা বলছে চাইছে কত। তাহলে আমাদের এনপি দেওয়া আছে 50, ইপি দেওয়া আছে হচ্ছে ইপি সমান দেওয়া আছে 440 ভোল্ট। আচ্ছা, ইএস দেওয়া আছে হচ্ছে 11 কিলো ভোল্ট, তার মানে হলো 11,000 ভোল্ট। এই মানগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে এনএস এর মান অনায়াসে বের করতে পারি। এনএস সমান হলো এনপি ইএস ভাগ হচ্ছে ইপি। ক্যালকুলেশন করলে আমাদের একটা মান পাবো। সেই মানটা দেখবা, সেই মানটা পাওয়া যাবে হলো ইপি 1000। এই মানটা আমরা পাবো হচ্ছে 1000। সব মানই দেওয়া আছে এখানে, শুধু মানগুলো বসিয়ে দিলে আমরা সব মান হচ্ছে পেয়ে যাব। প্রত্যেকটা মান, এই মানগুলো আমাদের উদ্দীপকেই দেওয়া আছে, ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা এটা হচ্ছে মুছে দিলাম। এরপর আমরা ঘ দেখব। ঘ নাম্বারে কি বলছে? বলছে চিত্রের কোন ট্রান্সফরমার ব্যবহার করা সুবিধাজনক। চিত্রের কোন ট্রান্সফরমার ব্যবহার করা সুবিধাজনক, কোন ট্রান্সফরমারটা ব্যবহার, আমরা ওই দুইটা ট্রান্সফরমার ভিতরে কোন ট্রান্সফরমারটা হচ্ছে ব্যবহার করতে পারবো। যদি এরকম হয় তাহলে প্রথম ট্রান্সফরমারের প্রবাহ মাত্রা, আমরা প্রথম ট্রান্সফরমারের প্রবাহ মাত্রা বের করবো। আমরা এখানে লিখি
প্রথম ক্ষেত্রে একবার লিখি, মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে বা প্রথম, লিখি এখানে ট্রান্সফরমারের প্রবাহ মাত্রা আমরা সমীকরণ অনুসারে আমরা পাই যে ই এর সাথে সম্পর্ক যদি হয় তাহলে ইপি ভাগ হচ্ছে ইপি আইপি সমান হচ্ছে ইএস আইএস ইএস আইএস ইএস। তাহলে এখান থেকে আইএসটা যদি আমরা লিখি, আমরা এটা সূত্র জানি, ইপি আইপি সমান হচ্ছে আইএস ইএস। আমরা যে দেখালাম তিনটার সাথে কি সম্পর্ক, সেখান থেকে যদি আমরা লিখতে চাই তাহলে আইএস সমান আমরা লিখতে পারি হচ্ছে আইপি ইপি ভাগ হচ্ছে ইএস। এটা অন দিলাম এই কারণে যে প্রথমটার ক্ষেত্রে জন্য আমরা হচ্ছে অন দিলাম। এখন এখানে যদি আমরা মান বসিয়ে দেই, এই মানগুলো আমরা মুছে দেই। এখানে প্রথমটার ক্ষেত্রে দেখো আইপি 10 এম্পিয়ার। আচ্ছা, ইপি দেওয়া আছে 440 ভোল্ট। আচ্ছা, ইএস আমরা দেখি, ইএস দেওয়া আছে হচ্ছে 11 কিলো ভোল্ট সমান হচ্ছে 11,000 ভোল্ট। খেয়াল করো আমাদের সব মানগুলো দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে এখানে বসে দিতে পারি 440 ভোল্ট। আচ্ছা, এখানে যদি বসে দেই, আইপি এর মান বসাবো, ইপি এর মান বসাবো, ইএস এর মান বসাবো, এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, আচ্ছা মান বসে দেই, তাহলে কত হচ্ছে আইপি 440 গুণন 10 ভাগ হচ্ছে 11,000 যদি বসাই তাহলে মানটা পাবো 0.4 অ্যাম্পিয়ার। এই মানটা হচ্ছে আমরা পাবো। তাহলে প্রথম ট্রান্সফরমারের ক্ষেত্রে মানটা পাচ্ছি হচ্ছে এত, প্রথম ট্রান্সফরমারের ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আমরা দ্বিতীয় ট্রান্সফরমারের ক্ষেত্রে লিখি, দ্বিতীয় ট্রান্সফরমার ক্ষেত্রে আছে প্রথম ট্রান্সফরমার আছে সঞ্চালন তারের রোধ, আমরা এখানে লিখতে পারি প্রথম ক্ষেত্রে মোট রোধ 50 কিলোমিটার ছিল, আর প্রতি কিলোমিটার হচ্ছে 20 সমান হচ্ছে 1000 ওহম। আর এর মান হচ্ছে টোটাল রোধটা ছিল আর সমান হচ্ছে 50 গুণন প্রতি কিলোমিটারের জন্য, তাহলে হচ্ছে 1000 ওহম রোধ, টোটাল রোধ। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে সিস্টেম লস আমরা এখান থেকে লিখতে পারি, সিস্টেম লস এখানে হচ্ছে পি সমান হচ্ছে আই এস অন স্কয়ার গুণন হচ্ছে আর। এটাকে আমরা ক্যালকুলেশন করে একটা মান পাবো। আচ্ছা, এখানে আই এর মান বসাবো এটা, আর আর এর মান দেওয়া আছে 1000, যদি আমরা বসে দেই তাহলে হচ্ছে 0.4 স্কয়ার গুণন হচ্ছে আর হচ্ছে 1000 বসিয়ে দিব, সমান হচ্ছে একটা মান পাওয়া যাবে, সেটা হচ্ছে যে মান এখানে ক্যালকুলেশন করে নেবা, যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা আমরা মান মানে বসিয়ে দিব। তাহলে আবার এখান থেকে আমরা শুধু করতে পারি, যেখানে 0.4 পেলাম, দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে, দ্বিতীয় ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কত পাবো। তাহলে এই মানটা যদি আমরা দেখো এখানে বসিয়ে দিই, তাহলে দ্বিতীয় ট্রান্সফরমারের ক্ষেত্রে এখানে শুধু আমরা 2 দিব, আর হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে এগুলো ঠিকই আছে, এখানে হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে সমান হচ্ছে 15,000 ভোল্ট। দ্বিতীয় ট্রান্সফরমারের ক্ষেত্রে তার ইএসটা ছিল 15,000, তাহলে এখানে যদি আমরা বসে দেই, দেখো 10 গুণন হচ্ছে 440 ভাগ হচ্ছে 15,000 সমান আমরা লিখতে পারি 0.29 অ্যাম্পিয়ার, 0.29 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে S2। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সিস্টেম লস এখানে হচ্ছে P1, এটা হচ্ছে P2, আচ্ছা সরি এটা স্কয়ার হবে না, 2 সমান হচ্ছে IS2 স্কয়ার গুণ হচ্ছে R, তার মানে হলো 0.29 স্কয়ার গুণ হচ্ছে 1000। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা মান পাবো, ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো, এখানে ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো, এবং আমরা দেখব যে IS2টাই হচ্ছে IS অন সিস্টেম লসে যেটা, সেখানে হচ্ছে IS2-র ক্ষেত্রে IS2টাই যেহেতু বেশি, তাহলে এখানে হচ্ছে করতে হবে P2টাই বেশি হচ্ছে P1-এর চেয়ে।
আমরা জানি পি সমান হচ্ছে ক্ষমতা সমান হচ্ছে আই স্কয়ার আর, এগুলো আমরা পড়ে এসেছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পারি যে পি টুটার ক্ষেত্রে আমাদের সিস্টেম লসটা কম হচ্ছে। তাহলে আমরা এখানে বলবো যে দ্বিতীয় ট্রান্সফরমারটা হচ্ছে বেশি উপযোগী বা সুবিধাজনক। একটু এতে যাও দেখি, হ্যাঁ এটা যাও। এখানে দেখো আমরা দেখেছি গণকুণ্ডিতে পাঁচ সংখ্যা, তো ওখানে আমার করে দেওয়া আছে, তা ওখানে দেখতে পারো। প্রথম কুণ্ডলী প্রভাবমাত্রা, দ্বিতীয় কুণ্ডলী প্রভাবমাত্রা পাবো। দ্বিতীয় কুণ্ডলীর দ্বারা প্রভাবমাত্রা কম হয়, জুল হিটিং বা অপযোজনিত মানে অপচয়টা কম হবে, অতএব এটি হচ্ছে সুবিধাজনক। কেন কম হবে আমরা এটুকু না লিখলে হবে, শুধু এটুকু করলে হবে। কেন কম হবে আমরা দেখতেছি, যার প্রভাবমাত্রা কম হবে তার হচ্ছে অপচয়টা কম হবে। তার কারণ হচ্ছে পি সমান হচ্ছে আই স্কয়ার, তার ক্ষমতার অপচয়টা হচ্ছে কম হবে। এই কারণে আমরা এটুকু আমাদের না দিলে হবে, ওই যে টোটাল রোধ এটা যদি আমরা না দিই তাও আমরা করতে পারবো। আবার কি কারণ হচ্ছে যে দেখে দিলাম যে তার ক্ষমতাটা লসটা হচ্ছে কম হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডটা। আচ্ছা, এরপরে দেখি আমরা দিক পরিবর্তী প্রবাহ দেখবো। এটা সবাই জানো এগুলা, যে কোনো বর্তনী তড়িৎ প্রবাহ যদি এক নির্দিষ্ট সময় পর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট পর সর্বোচ্চ সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, তাহলে সেই তড়িৎ প্রবাহকে দিক পরিবর্তী প্রবাহ বলে। এগুলো খুবই সোজা জিনিস। আচ্ছা, এখানে একটা দেখো আমরা শিখেছিলাম যে অল্টারনেটিভ কারেন্ট কিভাবে সৃষ্টি করতেছি। বলা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের ভিতরে যে কুণ্ডলী, চৌম্বক ক্ষেত্রের ভিতরে যে কুণ্ডলী আছে, দেখো চৌম্বক ক্ষেত্রের ভিতরে এন এবং এস, এর ভিতরে একটা কুণ্ডলীকে ঘোরানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে তার চৌম্বক ক্ষেত্রের মান যদি বি হয়, কুণ্ডলীর ক্ষেত্রফল যদি এ হয়, এবং চৌম্বক ক্ষেত্রের মান বি, কুণ্ডলীর ক্ষেত্রফল যদি এ হয়, এবং ওমেগা কৌণিক বেগে যদি টি সময় থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে হচ্ছে আমরা সমীকরণটা যেটা পাই সেটা হচ্ছে ফাই সমান হচ্ছে এন এ বি কস থিটা। এগুলো তোমরা শিখেছো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে যদি আমরা তড়িৎচালক শক্তির সাথে যদি করতে যাই, তাহলে এই সমান হচ্ছে মাইনাস ডি ফাই ডিটি। এখানে যদি ক্যালকুলেশন করে আমরা আসতে পারি, তাহলে এখানে মানগুলো যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা এন এ বি সাইন থিটা। আচ্ছা, এগুলো তোমরা সবাই দেখেছো। এখানে দেখো যে টি এর মান যদি আমাদের এই সমীকরণের ভিতরে যদি আমরা সমীকরণটা পাই হচ্ছে আই সমান হচ্ছে আই নট সাইন ওমেগা টি সমান হচ্ছে আই নট সাইন টয়েস পাই ভাগ টি ইন্টু টি। আচ্ছা, টয়েস পাই ভাগ টি ইন্টু টি। আচ্ছা, এই সমীকরণটা আমরা জানি। এখন দেখো ওইখানে এই সমীকরণের ভিতরে যদি আমরা এই সমীকরণের ভিতরে টি এর মান যদি 0, টি ভাগ 2, টি 3, টি ভাগ 2, টয়েস টি যদি বসে, তাহলে এই মানগুলো হচ্ছে আমরা কি হবে, তড়িৎচালক শক্তির মানগুলো হচ্ছে আমরা 0 পাই। আর যদি টি সমান হচ্ছে টি ভাগ 4, 5 টি ভাগ 4, এগুলো তো জানোই, তাহলে হচ্ছে সর্বোচ্চ হয়। টি এর মান যদি 3 টি ভাগ 4, 7 টি ভাগ 4, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে সর্বনিম্ন হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, যে এগুলো দেখে এসেছো যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কুণ্ডলীকে ঘোরানো হয়, ক্ষেত্রে আমরা দেখলাম, তাহলে প্রথমটার ক্ষেত্রে ক নাম্বারে দেখো কোণের মান যদি 0 হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক এবং কুণ্ডলীর তলটা হচ্ছে পরস্পর কি হবে, লম্ব হবে, এবং কুণ্ডলীর তলের ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মান দিকটা হচ্ছে একই দিকে হয়। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা ওই সমীকরণে বসাবো, যদি এই সমীকরণে যে আই সমান হচ্ছে আই নট সাইন থিটা, এখানের কথা বলছি, যদি হচ্ছে এখানে একটু এই সাইডে লিখি, আই সমান হচ্ছে আই নট সাইন থিটা। এক্ষেত্রে যদি হয়, খেয়াল করো, এক্ষেত্রে যদি হয় আই সমান হচ্ছে আই নট সাইন থিটা, তাহলে দেখো এখানে থিটার মান একবার যদি 90 ডিগ্রি মিডিলে বি নাম্বারে 90 ডিগ্রি যদি বসাও, তাহলে এখানে থিটার মান আই এর মানটা পাবো হচ্ছে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে অন, তাহলে আই সমান হচ্ছে আই পাবো। এখানে আমরা করতে পারি কি, যে এখানে চৌম্বক ক্ষেত্রে বিতে চৌম্বক ক্ষেত্রের মান চৌম্বক ক্ষেত্রের তলের চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে তলটা হচ্ছে কি সমান্তরালে থাকে, এবং তল ভেক্টরটা চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে হচ্ছে লম্বভাবে থাকে। এখানে এই সমীকরণের মাধ্যমে আমরা দেখতে পারি। এগুলো তোমরা সবাই দেখেছো। আমরা এর পরের দিনে কিছু সৃজনশীল আবার দেখব। এখানে দেখো কিছু লেখা আছে। আবার অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান, এগুলো আমরা শিখে এসেছি, যে শীর্ষ মানের 0.637 আই নট শীর্ষ মানের, এগুলো আমরা দেখেছি। তারপরে হলো দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের গড় বর্গমান,
আই স্কোয়ার সমান হচ্ছে আই নট স্কোয়ার ভাগ 2, এটাও দেখে এসেছি। তারপরে গড় বর্গমূলে গড় মান বা কার্যকর বা আপাতত মান, সেটা হচ্ছে শীর্ষ মানের কত হয় 0.0707 এত গুণ হয়, এগুলো তোমরা দেখেছো। তারপরে ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন, এগুলো তোমরা দেখবা। আচ্ছা, আজ তাহলে আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো এবং হচ্ছে পরবর্তীতে আমরা অন্য সৃজনশীল প্রশ্ন দেখব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।